হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো যে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটা স্টার্ট করেছি। পার্সেন্টেজের অলরেডি 1 নম্বর এবং 2 নম্বর ক্লাস হয়ে গেছে। আমরা পার্সেন্টেজের 3 নম্বর ক্লাস আজকে স্টার্ট করব। অনেকে প্রশ্ন করছো যে স্যার এখানে প্রত্যেকটা চ্যাপ্টারই কি করানো হবে, কমপ্লিট ম্যাথের সিলেবাস করানো হবে? একদমই তাই, একদম চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ম্যাথের যে চ্যাপ্টার আছে সম্পূর্ণ ম্যাথের সিলেবাস এখানে কমপ্লিট করা হবে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি স্যার এখানে করানো হবে? দেখো, আমি যদি প্রথমেই প্র্যাকটিস করতে স্টার্ট করে দিই, তোমাদের প্রবলেম কি হয়, তোমরা কোশ্চেনের আগে কনসেপ্ট না জেনেই তোমরা টেস্ট দিতে শুরু করে দাও বা প্র্যাকটিস সেট শুরু করে দাও, যেটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রসেস। তাই আমি এখানে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে আসতে চাই। একটা কম্পিটিশন যে করবে, একটা টেস্ট যে দেবে, তার একটা নির্দিষ্ট জায়গা আছে। প্রথম থেকে শুরু করে সবকিছু শর্ট করে ভাবে যায় না। তো সেই জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে তোমাদের আগে প্রত্যেকটা চ্যাপ্টারের বিভিন্ন কোশ্চেনের টাইপ নিয়ে এসে আগে তোমাদের একটা জায়গায় নিয়ে আসবো, যেখান থেকে তোমরা কম্পিটিটিভের জন্য তৈরি হবে। তো আমি এইভাবে চ্যাপ্টার ওয়াইজ আগে সম্পূর্ণ সিলেবাসটাকে শেষ করব এবং তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনুযায়ী, এমনি আমরা যে টাইপগুলো করছি সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনুযায়ী তোমরা লক্ষ্য করেছো। এরপরে যখন আমরা প্র্যাকটিস করব, আমি যদি এখনই প্র্যাকটিসের লাগিয়ে 2 মিনিট 3 মিনিট টাইমার লাগিয়ে দিই, বলে এই কোশ্চেনটা করো, অনেক স্টুডেন্ট যারা প্রিপারেশন নেয়নি তাদের জন্য সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমি আগে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করি সিলেবাস। তারপর আমরা যখন প্র্যাকটিস করব তখন প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করব এবং নতুন নতুন আরো যদি কনসেপ্ট থাকে সেগুলো আমরা শিখবো, এবং তখন প্রিভিয়াস ইয়ার ধরে ধরে আমরা কনসেপ্ট মানে সমস্ত কোশ্চেন আমরা কমপ্লিট করবো, তখন অনেক কোশ্চেন করাবো। ঠিক আছে? এছাড়া তোমরা জানো যে আমাদের এক্সাম গ্র্যাভিটি থেকে যে 2016-22 বিগত বছরের প্রশ্নোত্তরে যে বাংলা বইটা বার করা হয়েছে, যে মোটা বইটা বার, দুটো বই আছে, একটা পাতলা একটা মোটা, যে মোটা বইটা বার করা হয়েছে, এখানে রেলের সমস্ত প্রশ্ন আছে 2016 থেকে 22 চ্যাপ্টার ওয়াইজ বাংলা ভাষায়। অলরেডি অনেকে তোমরা পারচেস করেছো। আর ওই বইটা আমাদের অ্যাপ্লিকেশনে অলরেডি প্রথম থেকে শেষ পর্যন্ত করানো হচ্ছে। তো যারা ওইখানে ব্যাচে আছো তাদের তো কোনো চিন্তা নেই, পুরো বইটা সলিউশন করলে তোমাদের এর বাইরে কোনো কিছু করার প্রয়োজনই পড়বে না। এছাড়া আমি ইউটিউবে তোমাদের ফ্রি ক্লাসে পুরো সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ করানোর পর আমি এখানে প্র্যাকটিস তোমাদেরকে প্রচুর পরিমাণে প্রশ্ন করাবো। ঠিক আছে? আর এর আগে যে 1 নম্বর 2 নম্বর ক্লাস হয়েছে তোমাদেরকে বলেছি, ক্লাসে যা কিছু আমি করাবো টেলিগ্রাম, যে এক্সাম গ্র্যাভিটি টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আমি অ্যাজ আ পিপিটি দিয়ে দেবো, তোমরা নিজেরা প্রিন্ট আউট করেও বার করতে পারবে। 1 নম্বর 2 নম্বর ক্লাস অলরেডি আমরা টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, তা টেলিগ্রামে কিন্তু অতি অবশ্যই যুক্ত থাকবে। ঠিক আছে? তো চলো, আগের দিন কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, তো হোমওয়ার্ক গুলো থেকে স্টার্ট করি। আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, আজকে 3 নম্বর ক্লাস পার্ট 3। আজকের প্রথম প্রশ্ন দেখো কি দিয়েছে। আগে তোমরা নিজেরা করতে চেষ্টা করবে, আগের ক্লাসগুলো আশা করি তোমরা প্র্যাকটিস করেছো, তাই খুব একটা সমস্যা তোমাদের হবে না। দেখো, বলছে দুটি সংখ্যা এ এবং বি তৃতীয় সংখ্যা সি এর তুলনায় 15% এবং 32% কম হয়। সংখ্যা বি সংখ্যা এর চেয়ে কত শতাংশ কম হয়? কম হয়টা নিচে নেমে গেছে, এখানে হবে কত শতাংশ কম হয়। ঠিক আছে? খুব ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নটা অনেকভাবে করা যায়, কিন্তু আমি তোমাদের যেভাবে করাচ্ছি তোমরা সেইভাবেই করবে, এর অন্যথা অন্য কোনো ভাবে করতে যেও না, কারণ আমি সব দিকে শর্ট প্রসেস করাই। এ বি সি 3 জন আছে। কজন আছে? 3 জন। এ বি সি। বলছে দেখো, দুটি সংখ্যা এ এবং বি তৃতীয় সংখ্যা সি এর তুলনায় 15% 32% কম হয়। কার তুলনায়? সি এর তুলনায়। তাই সবসময় যার তুলনায় বলবে আগে তাকে ধরে নেবে। আমি মেনে নিলাম, এক্স টেক্স ধরবো না, আমি ধরে নিলাম যে সি এর মান হচ্ছে 100। এবারে বলো, এ বলেছে 15% কম, তো এখান থেকে এ এর 15% কমিয়ে দাও। 100 15 90, 10 গেলে 90, 5 গেলে 85, তো এ এর কত হলো? 85। এবার বলছে 32% সি এর তুলনায় বি এর কম, তো 32 কমিয়ে দাও। 100 থেকে 30 গেলে 70, আর 2 কমিয়ে দাও 68। দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, কোশ্চেন কেমন করে করতে হয়, কতটা শর্ট প্রসেসে করতে হয়, আমি তোমাদের এই জিনিসগুলো কনসেপ্টগুলো দিয়ে যাবো। ঠিক আছে? একটা যোগ করছি বা একটা বিয়োগ করছি বা একটা গুণ করছি, একটা কোশ্চেন 5 মিনিটও করা যায়, একটা কোশ্চেন 10 সেকেন্ডও করা যায়। ঠিক আছে? তো সেই জিনিসটা কিভাবে করতে হয়, এই যে কলাটা, এইটা তোমাদেরকে শিখতে হবে, তবে গিয়ে তোমরা প্রিপেয়ার হবে এক্সামের জন্য। আমি এই কোশ্চেনটা করতে পারি, আমি করতে 2 মিনিট সময় লাগিয়ে দিলাম, ও করে লাভ হবে না। ঠিক আছে? এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে পড়তে হবে। তো এই হলো গল্প। এবার বলছে সংখ্যা বি সংখ্যা এর চেয়ে কত শতাংশ কম। দেখো, সংখ্যা বি তো কম দেখতে পাচ্ছি, এর থেকে কত কম? বলো কত কম? এমনি কত কম বলো না স্যার? 85 থেকে 68 বিয়োগ করবো, কত হবে? 17। কত হবে? 17। এই 17 কম কার থেকে কম? কার থেকে কম বলেছে? সংখ্যা বি সংখ্যা এর চেয়ে, অবভিয়াসলি এর চেয়ে কম, তাহলে এটাকে নিচে বসিয়ে দাও। 100 করব পার্সেন্টেজ করার জন্য।
17 5 85 5 20 মানে হচ্ছে 20% হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এর থেকে শর্ট প্রসেস তোমরা আর খোঁজার প্রয়োজন নেই। দারুণ প্রসেস। এই ধরনের প্রশ্ন দেবে, এই 100 ধরে নেবে, এবার যা যা কমাতে বলবে সেই অনুযায়ী তোমরা কমাতে থাকবে। আচ্ছা, আগের দিন একটা প্রশ্ন মানে কেটে গেছে, আমি বুঝতে পারিনি, হয়তো কোনো কারণে রেকর্ডিং মিস্টেক বলো বা কোনো টেকনিক্যাল ফল্ট বলো, একটা কোশ্চেন অর্ধেকটা হওয়ার পর কেটে গেছে। তো আমি নেক্সট ক্লাসে, ক্লাস নাম্বার 4 যেটাতে হবে, আমি সেই কোশ্চেনটা করি। মেবি সুরেশ দিয়ে যে একটা কোশ্চেন ছিল ওটা পুরোপুরি আসেনি, আমি নেক্সট ক্লাসেও করিয়ে দেবো, কারণ প্রশ্নটা খুব ভালো প্রশ্ন ছিল। কোনো টেকনিক্যাল ফল্টটা হয়তো কেটে গেছে মেবি। ঠিক আছে, বোঝা গেল? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখবো। দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যখন একটি সংখ্যা থেকে 106 বিয়োগ করা হয় তখন এটি তার 47%-এ কমে যায়। একটা জিনিস মনে রাখবে, 47% কমে যায় আর 47%-এ কমে যায়, দুটো কিন্তু পার্থক্য। এখানে কথার কিন্তু রেলওয়ে কি করে, এমন এক একটা ভাষা দিয়ে দেয়, এমন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেয় না, সেখানে স্টুডেন্টরা একভাবে কোশ্চেন করতে যায়, অপশনে মিলে যায়, মেরে দেয়, ভাবে যে সঠিক হয়ে গেছে, কিন্তু না, 47%-এ কমে যায়। এখানে ইংলিশটা দেখো, রিডিউস টু ইটস 47%, মানে 47% কমে না, কমে 47% হয়ে যায়। এর মানে হচ্ছে এটাই। সেই সংখ্যার 11.5% কত? দেখো সিম্পল, 106 বিয়োগ করা হয়। আমি যদি একটা সংখ্যাকে 100 ধরি, একটা সংখ্যাকে যদি আমি 100% ধরি, এটা কমে কি হচ্ছে 47% হয়ে যাচ্ছে। কি হচ্ছে? 100 থেকে 47% হয়ে যাচ্ছে। তো কত কমলো এখানে বলো, কত কমলো? না, বিয়োগ করে দেখে নেবো স্যার, 3 4 আর 1 5, মানে 53% কমে যাচ্ছে। এখানে বলছে যে 106 যদি বিয়োগ করি তবেই 47%-এ হচ্ছে, তাহলে এর মধ্যে যে পার্থক্যটা সেটা কোথাও না কোথাও 106। বোঝা গেল? আমি একটা সংখ্যা আছে, একটা সংখ্যাকে 106 বিয়োগ করে সেই সংখ্যাটা পাচ্ছি, আর দেখতে পাচ্ছি 100 থেকে 100% থেকে 47% হয়েছে, এর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি আমরা 53%, আর এদিকে বলছে 106 বিয়োগ করার ফলে হয়েছে, তাহলে এটা সমানই এটা, মানে 53%, এটার মানই হচ্ছে 106। চেয়েছে সেই সংখ্যার 11.5%-এর মান কত। চলো 11.5%-এর মান বার করো। মুখে মুখে হয়ে যাবে, তাও আমি তোমাদের দেখাচ্ছি। 53 দুগুণে 53 2 106 দ্বিগুণ, তো এটারও দ্বিগুণ করে দাও, কত হয়ে যাবে? 23। এটা আমরা কেউ ক্যালকুলেশন করতে বসো না, 11.5 11.5 দুবার যোগ করলে 23 হয়, বাচ্চারাও জানে, তো 23 হয়ে যাবে এখানে রাইট আনসার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে চিনির মূল্য 25% হ্রাস পেয়েছে। যদি একটি পরিবার চিনির খরচ অপরিবর্তিত রাখতে চায় তাহলে পরিবারটিকে চিনির ব্যবহার কতটা বৃদ্ধি করতে হবে। এই ধরনের কোশ্চেন আমি আগের দিন করেছিলাম আর বলেছিলাম রেলে এমন কোনো পরীক্ষা নেই যে এই কোশ্চেন আসে না, এমন কোনো শিফট নেই, এমন কোনো পরীক্ষা নেই কোশ্চেন আসে না, কিন্তু কোশ্চেন ইজি, কনসেপ্ট বুঝে নিতে হবে। 25% কথাটার মানে কি? স্যার 25% মানে তো আমরা ছোট থেকেই পড়ছি, 1/4 হয়। কত হয়? 1/4 হয়। এবার বলছে যদি একটি পরিবার চিনির খরচ অপরিবর্তিত রাখতে চায়, দেখো এখানে হ্রাস পেয়েছে, 25% হ্রাস পেয়েছে, মানে 4 থেকে 3 হয়ে গেছে। কি হয়ে গেছে? 4 রেশিও থেকে 3 রেশিও। আমি বলেছিলাম না, এই একটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। যদি হ্রাস পাওয়ার কথা বলে, কমে যাওয়ার কথা বলে, লসের কথা বলে, বিয়োগ হয়ে যাবে, মানে 4 থেকে 3 হয়ে গেছে। ঠিক আছে স্যার, চিনির খরচকে বলছে অপরিবর্তিত রাখবো, তাহলে ব্যবহার, পরিবারটিকে চিনির ব্যবহার কতটা বৃদ্ধি করতে হবে। যখন বলছে যে চিনির ব্যবহার কতটা বৃদ্ধি করতে হবে, যখন 4 থেকে 3 হয়ে গেল, তার মানে এখানে কতটা বাড়াতে হবে? না স্যার 1 রেশিও বাড়াতে হবে। কত বাড়াতে হবে? 1 রেশিও বাড়াতে হবে। এই 1 রেশিও কার থেকে বাড়াতে হবে? না 3 থেকে বাড়াতে হবে, ইন্টু 100। এই হচ্ছে কনসেপ্ট। 100/3 মানে সবাই জানে 33 পূর্ণ 1/3%। 33 পূর্ণ 1/3% হয়ে যাবে এখানে রাইট আনসার। এই কনসেপ্টটাকে তোমরা কিন্তু বুঝে নাও, মানে 4 থেকে 3 হয়ে যাচ্ছে, এই যে রেশিও কমে যাচ্ছে। এবার বলছে যে অপরিবর্তিত রাখবে, মানে ওটা 4 রেশিও রাখবে, তাহলে কি করতে হবে? 3 রেশিও হয়ে গেছে, এখান থেকে 1 রেশিও বাড়াতে হবে, তবেই না আমি 4 রেশিও পাচ্ছি। আবার তাহলে বাড়াতে কত হচ্ছে? 1 রেশিও। কার মধ্যে বাড়াতে হচ্ছে? যেটা কমেছে সেটাকে নিচে রাখবো। হ্যাঁ, নিচে আবার ভুল করে এটাকে রেখে দিও না, মহা পাপ হয়ে যাবে, একদম কোশ্চেন ভুল হয়ে যাবে। আমি যেটার থেকে কমাচ্ছি, যেটার থেকে আমাকে বাড়াতে হবে, 3 থেকে বাড়াতে হবে, তো যার থেকে হয় সেটা সবসময় নিচে থাকে, ইন্টু 100। 33 পূর্ণ 1/3 হয়ে যাবে রাইট আনসার। দারুণ কনসেপ্ট,
এর ওপরে কোনো কনসেপ্ট শেখার প্রয়োজন নেই তোমাদের। নেক্সট কোশ্চেন দেখো, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, a মাইনাস বি এর 40% যদি a প্লাস বি এর 20% এর সমান হয় তাহলে b এর কত শতাংশ? 2021 এনটিপিসিতে আসা প্রশ্ন শিফট 1 এ। যদি এই কোশ্চেনটাকে বুঝতে না পারো তাহলে এই কোশ্চেনে পুরো উলঝে থাকবে, সলিউশন হবে না। আমি একদম ইজি প্রসেস তোমাদের দেখাচ্ছি, সিম্পল যেমনটা দিয়েছে a মাইনাস বি এর 40% আমি এইভাবে লিখে নিলাম, ঠিক আছে স্যার। বলছে a প্লাস বি এর 20% এর সমান, a প্লাস বি এর 20% এর সমান, যেমন আছে সেভাবে লিখে দাও। তাহলে b এর কত শতাংশ পরে দেখছি। এখানে ক্যালকুলেশন কি বলছে না, এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ কেটে উড়িয়ে দাও, এখানে আরো কেটে যাবে, 20 2 40 হয়ে যাবে। তাহলে এখানে গুণ করলে কি হচ্ছে 2a মাইনাস 2b, কি হচ্ছে 2a মাইনাস 2b, 2a মাইনাস 2b, আর এখানে কি পড়ে থাকছে a প্লাস b। যদি a এই দিকে চলে যায় তাহলে একটা বিয়োগ হয়ে যাবে, b যদি ওই দিকে চলে যায় তাহলে 3b হয়ে যাবে। তাহলে a বাই b মানে বলতে পারি আমি 3/1, আরে পারি বলতে। তাহলে a এর ভ্যালু 3 আর b এর ভ্যালু 1, a এর ভ্যালু 3 b এর ভ্যালু 1। বলছে b এর কত শতাংশ, तुम लोग बोलो a b এর কত শতাংশ? কার a b এর কত শতাংশ? যার শতাংশ চেয়েছে, b এর চেয়েছে তো b টাকে উপরে রাখবো। যার মধ্যে বলেছে a এর বলেছে, এগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে, এর বলেছে তো এর মান কত 3, তো 3টাকে আমি নিচে রাখবো। এইটা হচ্ছে আসল জায়গা। ইনটু 100 তো সবাই করতে পারবে, আর 100/3 মানে কত, 100/3ই দিয়েছে এখানে, তার মানে সি হয়ে যাবে এখানে রাইট আনসার। বোঝা গেল? এই জায়গাগুলোকে শেখো, যতটা ইজি ভাবছো না, ভাবছো যে কোনো ব্যাপার নয়, না এগুলোই বিশাল ব্যাপার। ওই নিচে উপরে উল্টাপাল্টা বসিয়ে দিলে ব্যাস খেলা শেষ হয়ে যাবে। এই যার কথা বলবে সেটা সবসময় নিচে বসবে, এটুকু মাথায় রাখবে। আর একদম শর্ট প্রসেস দেখাচ্ছি, পার্সেন্টেজ এরকম পাশাপাশি থাকলে কেটে উড়িয়ে দেবে, যতটা ছোট করা সম্ভব ততটা ছোট করে দেবে। ক্যালকুলেশনে বেশি উলঝাবে না, তাহলে কিন্তু কোশ্চেন সলিউশন হবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, নতুন বাজেটে পেট্রোলের দাম 20% বেড়েছে, ভালো হয়েছে, দিন দিন বাড়ছে। একজন মোটর চালককে কত শতাংশ পেট্রোলের ব্যবহার কমাতে হবে যাতে তার খরচ অপরিবর্তিত থাকবে? একজন বলছিলেন না যে স্যার লাইভ ক্লাস চাই, তো লাইভ ক্লাসের জন্য তোমরা সাপোর্ট করো আমাকে, আমি নিশ্চয়ই লাইভ ক্লাস নিয়ে আসবো, আমার কোনো সমস্যা নেই। তোমরা শেয়ার করো, তোমরা কমেন্ট করো, তোমরা জানাও তোমাদের ক্লাস কেমন লাগছে। তোমরা কিছুই করবে না তো আমি কিভাবে লাইভ ক্লাসে কি হবে? তো সেটাই না, তোমরা শেয়ার করো, শেয়ার করলে কি হবে, আমরা মানে স্টুডেন্টের সংখ্যা বাড়বে, তখন এক জায়গাতে যখন কোশ্চেন প্র্যাকটিস করব সেই লেভেলের কোশ্চেন প্র্যাকটিস হবে, সেই মজা আসবে। যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট দেখাও, তাহলে আমি ফ্রিতে লাইভ ক্লাস নিয়ে আসবো, দারুণ মজা পাবে। আর এখানে যা করাবো না ম্যাথ, তোমাদের কোথাও কোনোদিন আর ম্যাথের জন্য দুবার ভাবতে হবে না, ঠিক আছে? তো একটু সাপোর্ট করবে, আমি তোমাদের জন্য সবকিছু করতে রাজি আছি। নতুন বাজেটে পেট্রোলের দাম 20% বেড়েছে, একজন মোটর চালককে কত শতাংশ পেট্রোলের ব্যবহার কমাতে হবে যাতে তার খরচ অপরিবর্তিত থাকে? দেখো 20% বেড়েছে, তো 20% মানে আমরা সেই ছোট থেকে পড়েছি 1/5 বেড়েছে, তো একটা যোগ হবে, মানে 5 থেকে 6 হয়েছে। কি হয়েছে? 5 থেকে 6 হয়েছে। বলছে পেট্রোলের কত শতাংশ পেট্রোলের ব্যবহার কমাতে হবে যাতে খরচ অপরিবর্তিত থাকে। 6 হয়ে গেছে কিন্তু আমাকে করতে হবে 5, খরচ আমি অপরিবর্তিত রাখতে চাই, যেটা ছিল সেটাই রাখতে চাই, তাহলে কত কমাতে হবে স্যার? 1 কমাতে হবে। 1 কমাতে হবে, কার থেকে কমাতে হবে না, যেটা বেড়েছে তার থেকে কমাতে হবে, মানে 100/6, তার মানে কি 16.2-3%, এটা হয়ে যাবে রাইট আনসার। 16.2-3% হয়ে যাবে এখানে রাইট আনসার। বোঝা গেল? তো এই ধরনের যত প্রশ্ন আছে এই কনসেপ্টের সলিউশন হয়ে যাবে, কত বাড়ছে, কার মধ্যে বাড়ছে, আর যার থেকে কমাতে হবে সেইটাকে শুধু নিচে রাখবে, এইটুকু শুধু মনে রাখলেই হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, যদি x এর আয় y এর থেকে 40% কম হয় তাহলে y এর আয় x এর থেকে আনুমানিক কত শতাংশ বেশি হবে? এখানে কোশ্চেন তো যেমন তেমন ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশন যদি ঠিকঠাক ভাবে না করতে পারো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আমি তোমাদের এখানে সবকিছু শেখাবো, ক্যালকুলেশন কি করতে হয় সেটা শেখাবো। x এর আয় y এর থেকে 40% কম, তো 40% মানে আমরা ছোট থেকে কি শিখে এসেছি যখন পার্সেন্টেজ পড়েছিলাম,
2/5 শিখে এসছি তো 2/5। এবার এই হচ্ছে এক্স আর এই হচ্ছে ওয়াই। কে কম? এক্স এর আয় ওয়াই এর থেকে 40% কম, মানে এক্স কম, মানে ওয়াই যদি 5 হয় এক্স হবে 3, তাই তো? এই যে 2 বিয়োগ হয়ে যাবে, এক্স হবে 3 ওয়াই হবে 5। এবার বলছে এক্স এর থেকে আনুমানিক কত শতাংশ বেশি? আরে এই ওয়াই এর ইনকাম এক্স এর থেকে কত বেশি? স্যার 2 বেশি। তো কত বেশি? 2 বেশি। কার থেকে বেশি? এক্স এর থেকে বেশি, ইন্টু 100। এবার এখানে জিনিসটা দেখবে 200/3। এবার যদি কেউ এখানে এটা করতে থাকো যে আমি ভাগ করব, স্যার আমি এখানে ভাগ করতে থাকবো এখানে 200 দিয়ে, না এইসব করা যাবে না। এখানে ডাইরেক্ট কি লিখতে হবে? 66 পূর্ণ 2/3%। 66 পূর্ণ 2/3%, ওই জন্যই পার্সেন্টেজ তোমাদেরকে স্টার্টিং এ আমি বলেছিলাম। তো এখানে যদি ভাগ করতে থাকো, এখানে যে ক্যালকুলেশনটা দাঁড়াবে অন্য সময় না অন্যান্য স্টুডেন্টদের তার মধ্যে দুটো কোশ্চেন হয়ে যাবে। তো এখানে মনে রাখবে 200/3 মানে 66 পূর্ণ 2/3%। এবার বলে স্যার উত্তর তো মিলছে না, কি করব? আরে 2/3% মানে আমরা কি জানি? 0.66666, আর 0.66666 মানে 0.67। তো 2/3 এর ভ্যালু 0.67 আমরা মেনে নাও। 0.66 করে যাবে না, ভাগ করলে তোমাদেরকে ডেমো দেখাতে হয়। এই যে 0 3 6 18, আবার 20 3 6 18, এই তো চলতে থাকবে না, এই চলতে থাকবে। 0.666 হচ্ছে, তার মানে আমি এটাকে 0.67 ধরে নিলাম। আর 0.67 মানে কি? এখানে তো 66 আছেই, এখানে তো 66 আছেই। দেখো 66 প্লাস 2/3, তো এই 2/3 এর ভ্যালুটা কত হলো? 0.67 না? তো আমি এটা বলতে পারি 66.67। তার মানে 66.67 মানে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? দিস ইজ দ্য কনসেপ্ট। এইটা কাজে লাগবে, ঠিক আছে? তো আমি তোমাদের এটাই বলতে চাই যে এখানে ভুল করেও কিন্তু এটা করতে যাবে না কি 200/3 কে এখানে তুমি কন্টিনিউ ভাগ করছো, বা তুমি 2/3 এর ক্যালকুলেশন বার করছো, এগুলো করা যাবে না। এগুলো কিন্তু বেসিক জিনিসগুলো তোমাদের জেনে রাখতে হবে। এই কলাগুলো তোমাদেরকে শিখতে হবে যে কতটা আমি যখনই, আর আমাকে এত কিছু পরীক্ষায় তো আমি করবো না, শুধু 3/5, 3 আর 5 যখনই দেখবো 2 ক্যালকুলেশন যখনই আমার এটা দাঁড়িয়ে যাবে, তখন 200/3 মানে ডাইরেক্ট কত মারবো? 66 পূর্ণ 2/3। 66 2/3 এর ভ্যালু কত? 0.67, মানে 66.67% হয়ে যাবে রাইট অ্যান্সার। এরকম মাইন্ড ক্যালকুলেশন করতে হবে, মাইন্ড ক্যালকুলেশন। এখানে খাতা পেন টাচ করা যাবে না এভাবে। ওকে, তো বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন বলছে যদি সচিনের আয় সোহমের আয়ের 50/7% বেশি হয়, তবে সোহমের আয়, আচ্ছা সোহম, এটা সোহানের আয় হয়ে গেছে, সোহম হবে। সোহমের আয় সচিনের আয়ের থেকে আনুমানিক কত শতাংশ কম? দেখো দারুণ প্রশ্ন দিয়েছে, ক্যালকুলেটিভ প্রশ্ন দিয়েছে। যদি সচিনের আয় সোহমের আয়ের 50/7%, এবার একটা কথা বলো, এই 50/7% মানে যদি আমাদের একবারে ডাইরেক্ট বার করতে দেয়, আমরা কি করতে পারবো? ডাইরেক্ট যদি বার করতে দেয়, যদি ডাইরেক্ট বার করতে না পারো, তার কি প্রসেস আছে? অ্যাকচুয়ালি পার্সেন্টেজ যদি আমাদের উঠে যায়, তাহলে আমাদের কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি করতে পারি 50/7 ইন্টু 1/100। যদি এটা বুঝতে না পারো, আমি তোমাদের আরেকটু ভেঙে দেখাই। মানে কি হচ্ছে ব্যাপারটা? 50/7 তো আমি 100 দিয়ে ভাগ করছি, কি করছি? 100 দিয়ে ভাগ করছি, পার্সেন্টেজ উঠিয়ে দিলে। এবারে ব্যাপার হচ্ছে যখন এই 100 নিচে কিছু নেই, মানে কি 1 আছে, তো এই ভাগটা যখন গুণ হয়ে যাবে 50/7, যখন এই ভাগটা গুণ হয়ে যাবে, তখন এই নিচের সংখ্যাটা কি হয়? উল্টে যায়। মানে 100/1 আছে, এটা 1/100 হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। মানে কাটাকুটি করো, 50 2 100, 1/14। কিন্তু পরীক্ষায় এত কিছু করা যাবে না, এটা ডাইরেক্ট মনে রাখতে হবে 1/14। 50/7% সমান 1/14। আমি বলেছিলাম না, কোশ্চেন করতে করতে তোমাদের অনেক কিছু শিখতে পারবে, যেগুলো মাইন্ড ক্যালকুলেশন করে তোমাদের বার করতে হবে। 50/7 মানে 1/14। এবার কি হবে? এবারে দুজন বন্ধু আছে, একটা কে আছে? সচিন টেন্ডুলকার, একটা হচ্ছে সোহম। এর সম্পর্কে আর কিছু বললাম না। সচিন আর সোহম, কার আয় বলেছে? সচিনের আয় সোহমের আয়ের থেকে বেশি। কার বেশি? আগে দেখে নেবো কার বেশি। সোহমের আয়ের থেকে বেশি কার আয়? সচিনের আয়। তাহলে সচিন যদি 14 হয়, সচিনের আয় বেশি, সোহম যদি 14 হয়, তাহলে সচিন কত হবে? 15। কেন সচিনকে 15 করলাম? আমি দেখে নিলাম সচিনের আয় সোহমের আয় 50/7% বেশি, সচিনেরটা বেশি, তাই একটা কি করে দিলাম? 14 সঙ্গে যোগ করে দিলাম, 15 হয়ে গেল। এবার বলছে উল্টোটা, সচিনের আয়ের থেকে আনুমানিক কত কম সোহমের আয়? আরে কত কম?
কত কম স্যার? 1 কম। 1 রেশিও কম, কার মধ্যে কম? না কার থেকে কম? সচিনের থেকে কম। তো সচিনের আইটা নিচে রাখো ইন্টু 100। এবার একটা কথা বলো, যখন আমি কাটাকুটি করব এখানে দেখো 5 3 15, 5 20 100 আসছে, ঠিক আছে? 20/3 আসছে, 20/3 আসছে, পার্সেন্টেজে আসছে তো? তাহলে এটা কি হবে? আমি এই মাত্র তোমাদের কিছুক্ষণ আগে তোমাদের কি বললাম? 6-7%। মানে আমি যদি এটাকে, চলো ওইসব বাদ দাও, 20/3 সিম্পল ক্যালকুলেশন করো, কি হবে? 6.67। মানে আমি যদি এরকম করে ক্যালকুলেশন করে তোমাদের দেখাই, 3 6 18 2, মানে 6.2 আসছে। তো আমি এটা বলতে চাইছি তোমাদেরকে 6.2 আসছে। এই 2 এর ভ্যালু কিছুক্ষণ আগে কি বললাম? 0.67%। তাহলে এই তো 6, এর মধ্যে কিছু নেই, মানে কি প্লাস তো আছে, 6 + 2/3। তাহলে এই যে 6 আর 2 এর ভ্যালু কত? 0.67। তো 6.67 হয়ে যাবে, এটা রাইট আনসার। মানে কোনটা হচ্ছে? এ হচ্ছে এখানে রাইট আনসার। আমি সেই জন্যই প্রত্যেকটা জিনিসকে ভেঙে দেখাচ্ছি, এই জিনিসগুলো তোমাদেরকে শিখতে হবে। যতক্ষণ এগুলো না শিখছো কোনো কিছু কমপ্লিট নয় তোমাদের, যতই তোমরা পড়ে নাও, যা কিছু করে নাও, কারণ ক্যালকুলেশনে এমন আটকে যাবে, যত ভালোই কোশ্চেন করো না কেন ওই টাইমের মধ্যে করাটা ইম্পসিবল। আর তোমাদের মাথায় শুধু ম্যাথ রাখলে চলবে না, সায়েন্স রাখতে হবে, রিজনিং রাখতে হবে, জিকে রাখতে হবে। আর জিকে সায়েন্সের বুঝতে পারছো অনেক কিছু ব্যাপার আছে। তো সেই জন্য এই জিনিসগুলোকে শিখতে হবে। যখনই আমি এখানে দেখছি 20/3, তখনই মাইন্ড ক্যালকুলেশন করো, 3 6 18, মানে 6.2 হবে। আচ্ছা 2/3 মানে তো স্যার বলেছে 0.67, তাহলে 6 + 0.67 মানে 6.67% হয়ে যাবে এখানে রাইট আনসার। বোঝা গেল? কনসেপ্ট এবং ক্যালকুলেশন বোথ তোমাদেরকে মাথায় রাখতে হবে, তার জন্য প্র্যাকটিস করতে হবে, থোড়ি না এমনি এমনি হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে এক্স এবং ওয়াই সংখ্যাগুলি হলো এমন যেটি হলো x/y = 4/5। যদি x z এর থেকে 20% অধিক হয় তাহলে z y এর থেকে কতটা অধিক হবে? কতটা অধিক হবে? দারুণ প্রশ্ন। করো তোমরা নিজেরা পজ করে করার চেষ্টা করো, আমি তো কনসেপ্ট শেখাবো একদম জলের মতো। এই হচ্ছে x, এই হচ্ছে y, আর এই হচ্ছে z ভাই, তিনজন। এবার বলছে x/y হচ্ছে 4/5। ঠিক আছে স্যার, নো প্রবলেম। x/y 4/5, তাহলে x এর মান 4 লিখলাম, y এর জায়গায় 5 লিখলাম। এবার বলছে x z এর 20%। যখনই 20% বলেছে তখনই हमारे मन में लड्डू फूटा। 20% মানে কি? 1/5। 20% মানে কি? 1/5। এবার কে বেশি বলেছে? x z এর থেকে 20% অধিক, মানে x বেশি। তাহলে z যদি 5 হয়, z যদি 5 হয় তাহলে x কত হবে? 5 আর 1 6। আমাকে সব সময় বলছি আগে মাথায় ধরে নিতে হবে কার বেশি বলছে। এখানে স্টুডেন্টরা ভুল করে কি, এই 5 6 এর গল্পে ভুল করে দেয়, এখানে 5 বসিয়ে দিল তো এখানে 6 বসিয়ে দিল। আরে আগে পড়ে নাও না, x z এর থেকে 20% অধিক হয়, কে? z এর থেকে x বেশি। তাহলে कुछ भी হয়ে যা, x কে আমি বেশি লিখবো, তাহলে x কে নিশ্চয়ই 1 যোগ করে লিখবো, 5 আর 1 6, আর নিচে যে ছোটটা সেটা 5 হবে। এবারে দেখো, এবারে কি বলছে দেখো, এখানে 4 আছে এখানে 6 আছে। এই কোশ্চেনটা না অনেক ভাবে করা যায়, কিন্তু এই প্রসেসে করবে বেস্ট প্রসেস। এখানে 4 আছে আর 6 আছে, আমাকে কি করতে হবে? ইকুয়াল করতে হবে, আলাদা আলাদা হতে পারে না। 4 6 লসাগু নিয়ে নেবো, কত নিয়ে নেবো? 12। তাহলে 12 হতে গেলে এখানে 3 গুণ করতে হবে আর এখানে 2 গুণ করতে হবে, তাহলে দেখো এই দুটো ইকুয়াল হয়ে গেল। আর এখানে 3 গুণ করা মানে একেও তো বলবে 3 গুণ করো, আর এখানে 2 গুণ করা মানে একেও তো বলবে 2 গুণ করো। এবারে বলছে জেড ওয়াই এর থেকে কতটা অধিক? জেড আর ওয়াই এটা চলে গেল, এটা বাদ দিয়ে দাও, জেড আর ওয়াই এর গল্প। এবারে জেড আর ওয়াই, ওয়াই এখানে কত আছে স্যার? 15। এখানে কত আছে? জেড কত আছে স্যার? 10। বলছে জেড ওয়াই এর থেকে কতটা অধিক? কতটা অধিক বলো, কতটা অধিক বলো? এখানে 10 আছে এখানে 15 আছে, স্যার 5 অধিক। কত অধিক? 5 অধিক। কার থেকে অধিক? জেড এর থেকে অধিক। জেড এর থেকে, জেড এর মান কত? 10 ইন্টু 100, পার্সেন্টেজ করছি না আমি, ইন্টু 100। তাহলে কি হলো? 10 10 এ 100, মানে 50% হয়ে যাবে এখানে 50% হয়ে যাবে এখানে রাইট আনসার। বোঝা গেল? এর থেকে আর কি চাই? 15 জেড ওয়াই আর জেড হচ্ছে 10, দেখতে পাচ্ছি পরিষ্কার 5 বেশি। কার থেকে বেশি? মনে রাখবে কার থেকে বলেছে? ওয়াই এর থেকে বলেছে। তো ওয়াই এর জেড ওয়াই এর থেকে কতটা অধিক হবে? ভুল হয়ে গেল, একটু একটু ভুল হয়ে গেল, কারণ বলেছে তাহলে জেড জেড ওয়াই এর থেকে কতটা অধিক হবে। না জেড কোথায় অধিক হচ্ছে? জেড তো অধিক নয়, জেড ওয়াই এর থেকে কতটা অধিক হবে? ভুল হচ্ছে।
then y will be more than z। হ্যাঁ y বেশি, এখানে কার থেকে বেশি, z এর থেকে বেশি, তো z এরই ভ্যালু বসবে। কোশ্চেনটা একটু ভুল আছে এখানে, তাহলে z y এর থেকে কতটা অধিক হবে না, y হবে y z এর থেকে কতটা অধিক, y z এর থেকে কতটা অধিক, তাই তো হচ্ছে আমার নরমালি না। এটা y 15 z 10, তাহলে তো y z এর থেকে কতটা অধিক, না এখানে 10 এখানে 15 মানে 5 অধিক। কার থেকে অধিক, না z এর থেকে অধিক, তো z টাকে নিচে রাখলাম ইনটু 100 মানে 50% হয়ে যাবে এখানে রাইট আনসার। একটু কোশ্চেনটা ভুল ছিল, আমি ঠিক করে দিয়েছি, ঠিক আছে। কোশ্চেনের কনসেপ্ট দিলে না নিজেরাই বুঝতে পারবে কোথায় ঠিক হচ্ছে কোথায় ভুল হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে একজন ফল বিক্রেতা 300টি আম 600 টাকায় কেনেন, এর মধ্যে কিছু আম খারাপ হয়ে যায় এবং ফেলে দেওয়া হয়। তিনি অবশিষ্ট আমের প্রতিটি আম 3 টাকা দরে বিক্রি করেন এবং 210 টাকা লাভ করেন। কত শতাংশ আমকে তিনি ফেলে দিয়েছিলেন? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন, 2021-এ আসা প্রশ্ন, এনটিপিসি 2021-এ আসা প্রশ্ন। দেখো এখানে প্রথম কথা বলো, আমার এখানে কস্ট প্রাইস কত, মানে ক্রয় মূল্য, কস্ট প্রাইস মানে বাংলায় যেটাকে বলে ক্রয় মূল্য, কত টাকা, 600 টাকা। এর মধ্যে কারো কোনো ডাউটই নেই স্যার। টোটাল কতগুলো আম ছিল, 300টা আম ছিল। কতগুলো আম ছিল, 300টা আম ছিল। আগে ম্যাথটা সম্বন্ধে ভাববে, কোশ্চেনটাকে 2-3 বার পড়বে, বাড়িতে পরীক্ষার হলে পড়তে যাও না 2-3 বার। 300টা আম ছিল, ঠিক আছে টোটাল। এর মধ্যে কিছু আম খারাপ হয়ে যায় এবং ফেলে দেওয়া হয়। তিনি অবশিষ্ট আমের প্রতিটি আম 3 টাকা দরে বিক্রি করে। স্যার আমি এখানে এক্স ধরে নেবো, হ্যাঁ এক্স ধরে নেবো, এক্স ধরে নেবো, এক্স ধরে তো অঙ্ক করতে নিষেধ করা হয়েছে, আমাকে সবকিছু জানতে হবে। এক্স ধরে নেবো, যদি আমি মানলাম যে এক্সটা আম খারাপ হয়ে গেছে, ফেলে দিয়েছে, তাহলে কতগুলো আমার পড়ে আছে, স্যার টোটাল আম 300টা, এক্সটা আম ফেলে দিয়েছে মানে 300 মাইনাস এক্স আম পড়ে আছে। আমাকে প্রসেস সবকিছু জানতে হবে, যখন যে প্রসেসটা লাগানো দরকার আছে আমি সেই মতো সেই কোশ্চেনটা সেই প্রসেসে করব। এক্সটা আম আমার নষ্ট হয়ে গেছে, পড়ে থাকে 300 মাইনাস এক্সটা আম, মনে আছে, বুঝতে পেরেছো, এই এতগুলো আম পড়ে আছে। এবার বলছে প্রতিটি আম 3 টাকা দরে বিক্রি করেছে এবং 210 টাকা লাভ করেছে। আচ্ছা স্যার লাভ যেটা করেছে সেটা লাভ কার উপরে লাভ হয়, সবসময় লাভ হয় কস্ট প্রাইসের উপরে, ক্রয় মূল্যের উপরে, যে দামে আমি কিনেছি তার উপরে লাভ হয়, তার উপরে লাভ হয়। তাহলে 600 টাকা দিয়ে আমি কিনেছি, 210 টাকা লাভ করেছি, তাহলে কত টাকায় বিক্রি করেছি, বিক্রি করেছি কত টাকায়, না 810 টাকাতে বিক্রি করেছি, 810 টাকাতে বিক্রি করেছি। আবার বলছি টোটাল আমের প্রাইস হচ্ছে 600 টাকা, 210 টাকা লাভ করেছে। আর আমি একটা এই পেনটা কিনেছি 5 টাকা দিয়ে, আমি 3 টাকা লাভ করেছি, তাহলে আমি পেনটা কত টাকায় বিক্রি করেছি, না 5 টাকা কেনা দাম, 3 টাকা লাভ, 5 আর 3 8 টাকা। ঠিক সেই রকমই 600 টাকায় কিনেছে, 210 টাকায় লাভ করেছে, তো 810 টাকা দিয়ে আমগুলোকে বিক্রি করে দিয়েছে, সেলিং প্রাইস, বোঝা গেল, বিক্রয় মূল্য। এবার বলছে প্রতিটি আম 3 টাকা দরে বিক্রি করেছে, তাহলে টোটাল ও কামিয়েছে, টোটাল প্রফিট করেছে মানে বিক্রি করেছে 810 টাকা দিয়ে। এক একটা আম 3 টাকা দিয়ে বিক্রি করছে, টোটাল কটা আম বিক্রি করেছে, স্যার এখানে বিয়োগ করলে পেয়ে 3 ভাগ করে দাও, 3 দুগুণে 7 8, 3 7 21, মানে টোটাল 270টা আমও বিক্রি করেছে। আর এই 270টা আম যে বিক্রি করেছে এগুলো কোন আম, ভালো আম না পচা আম যেগুলো ফেলে দিয়েছিল, না স্যার যেগুলো ফেলে দিয়েছিল সেটা পচা আম, ওগুলো বাদ দিয়ে দাও, যেগুলো ভালো আম সেগুলো বিক্রি করেছে। আর ভালো আম আমার কাছে কোনগুলো ছিল, এইটা ছিল 300 মাইনাস এক্স, মানে বলতে পারি এই 300 মাইনাস এক্স এর মানেই হচ্ছে 270। বোঝা গেল, 300 মাইনাস এক্স যেটা আমাকে বিক্রি করেছিল, যে আমটা ভালো আম ছিল সেইটা হচ্ছে 270। তাহলে টোটাল আম ছিল স্যার 300টা, 270 আম আমার ভালো, তাহলে পচা আম কতগুলো ছিল, না 300 থেকে 270 বিয়োগ করে দেবো, 300 থেকে 270 বিয়োগ করে দেবো, তাহলে কতগুলো আম ভালো আম, 30টা আম। এই 30টা আম হচ্ছে আমার ফ্রেশ আম, ভালো আম, সরি ভুল বলছি, 30টা আম আমার পচা আম যে আমগুলো ফেলে দিয়েছিল। বোঝা গেল। এবার বলছে কত শতাংশ আমকে তিনি ফেলে দিয়েছিলেন, কত শতাংশ আমকে ফেলে দিয়েছিলেন। আচ্ছা বলো কতগুলো আম ফেলে দিয়েছে, 30টা আম ফেলে দিয়েছে, 30টা আম, কতগুলো টোটালটা আমার নিচে বসবে কতগুলো আমের মধ্যে, না 300টা আমের মধ্যে, ইন্টু 100, তার মানে 100 3 এ 300, 3 10 এ 30, মানে বলতে পারি আমি 10% আমকে সে ফেলে দিয়েছিল, 10% আম হয়ে যাবে এ ইজ দা রাইট আনসার। বোঝা গেল, বোঝা গেল। আমি আরেকবার বলছি,
আরেকবার বলে দিচ্ছি, 300টা টোটাল আম, এর মধ্যে আমি এক্সট্রা আম ফেলে দিয়েছি, মানে ভালো আম আমার, এটা ভালো আম, এটা হচ্ছে আমার ফ্রেশ আম, ভালো আম, আর এটা আমার ফেলে দেওয়া আম। তো এই যে 300 মাইনাস এক্স যেটা ভালো আম, সেটা বিক্রি করে 210 টাকা লাভ করেছে, মানে টোটাল 810 টাকা দিয়ে সে বিক্রি করেছে। কেনা দামের উপরে প্রফিট হয়, 810 টাকা টোটাল হলো। এই 810 টাকা আমি এক একটা আম 3 টাকা করে বিক্রি করছি, 3 টাকা দরে বিক্রি করছে, তার টোটাল কতগুলো আম বিক্রি করছে না 270টা। এই 270টা বিক্রি করেছে মানে কি, এটা ভালো আম, আর এটা মানে সেই ভালো আম বলেছিলাম। তো এই 300 মাইনাস এক্স মানেই হচ্ছে 270 ভালো আম। তাহলে টোটাল 300টার মধ্যে 270টা ভালো আম, তাহলে খারাপ আম কতগুলো, স্যার 30টা খারাপ আম। এরই পার্সেন্টেজ করে দিয়েছি, কটা আম খারাপ, 30টা, কার মধ্যে না টোটাল 300টা আম ইন্টু 100, মানে 10% হয়ে যাবে এখানে রাইট আনসার। এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে তানভি তার মাসিক বেতনের 80% খরচ করার পর প্রতি মাসে বেতন থেকে 5000 টাকা সঞ্চয় করে। তানভীর বেতন কত? এটা অনেকভাবে করা যায়, তোমরা করবে জাস্ট 1-2 লাইনের ব্যাপার, মুখে মুখে অ্যান্সার বেরিয়ে যাবে। যখন কোশ্চেন প্র্যাকটিস করাবো না, তখন বুঝতে পারবে এখানে কি করানো হলো। মুখে মুখে কোশ্চেন অ্যান্সার করো, মুখে মুখে, খাতা পেন টাচ হবে না, আর 2-1 জায়গায় হয়তো খাতা পেন টাচ হবে, এটাও মুখে মুখে হবে, কিন্তু প্রথমবার করছো মুখে করায়, এই খাতা পেনে পড়ায়। মাসিক বেতনের 80% খরচা করেছে, আমি মেনে নিলাম তার যে মাসিক বেতন সে পাচ্ছে কত, 100%, এ हमने मान लिया। 80% খরচ করেছে, খরচ কত করেছে বন্ধু, 80%। তাহলে সঞ্চয় কত করছে, সঞ্চয় কত করছে না 100% বেতন, 80% খরচা, তাহলে 20% সঞ্চয়। এই 20% মানে বলে দিচ্ছে 5000 টাকা সঞ্চয় করে, তাই তো বলেছে 5000 টাকা সঞ্চয় করে, মানে 20% মানে হচ্ছে 5000 টাকা। তো লেখো না 20% মানে 5000 টাকা। বলেছে মাসিক বেতন কত, বেতন কত না 100%। তো আমাকে বলো 100% মানে এটা কত গুণ করেছে, এটা কত গুণ করে হয়েছে, 5 গুণ। তাই এটার যদি 5 গুণ করে দিই, 5 5 25,000 টাকা আনসার বেরোবে না, কোথায় এটা বেরোবে তো, এটার 5 গুণ, তার মানে এটারও তো 5 গুণ হবে, মানে 5 5 25,000, 25K হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, 25K হয়ে যাবে এখানে রাইট আনসার। তো এগুলো মুখে মুখে হয়, জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য তোমাদেরকে এত কিছু করানো, না হলে তো খাতা পেনও লাগে না এইসব কোশ্চেনের জন্য। আর আশা দেখেছো তো 2022-এ, দেখো গ্রুপ ডি 2022-এ কোশ্চেন আসা এটা। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে একটি শহরে 5% জনসংখ্যা মহামারীতে মারা গেছে এবং 8% আতঙ্কিত হয়ে বাকি জনসংখ্যা থেকে শহর ছেড়ে চলে গেছে। শহরের বর্তমান জনসংখ্যা 88,274 হলে প্রাথমিকভাবে শহরের মোট জনসংখ্যা নির্ণয় করো। এই কোশ্চেনটা দারুণ প্রশ্ন ফর ক্যালকুলেশন। দেখো 5% জনসংখ্যা মহামারীতে মারা গেছে, আচ্ছা কথা বলো এই 5% কথা, এইটা একটা দারুণ কনসেপ্ট দেবো, ভালো করে কোশ্চেনটা দেখবে। 5% কথাটার মানে কি, 5/100 মানে 1/20 তো। আর 8% কথাটার মানে কি, 2/25। ঠিক আছে, তো প্রথমে কি বলছে, জনসংখ্যা মহামারীতে মারা গেছে, মানে 20 থেকে 19 হয়ে গেছে। তারপরে কি বলছে, 8% আতঙ্কিত হয়ে পালিয়ে গেছে, মানে 25 থেকে 23 হয়ে গেছে, 25 থেকে 23 হয়ে গেছে। শহরের বর্তমান জনসংখ্যা 88,274 হলে প্রাথমিকভাবে শহরের মোট জনসংখ্যা নির্ণয় করো। এটা হচ্ছে প্রাথমিকভাবে, ভালো করে বুঝবে, এটা হচ্ছে প্রাথমিকভাবে, আগে ছিল, আর এখন বর্তমানে পালিয়ে যাওয়ার পর, মারা যাওয়ার পর এখন বর্তমানে জনসংখ্যা হচ্ছে এটা। তার মানে আমাকে এটা গুণ করে বসাতে হবে, মানে এটা হলো 500, আর এদিকে এটা গুণ করে বসাতে হবে। চলো আমি গুণ করলাম না, এটা 19x23 রেখে দিলাম, এটা এই অবস্থায় রেখে দিলাম আমি 19x23। এবার ব্যাপার হচ্ছে 19x23 যে আমি রেখে দিলাম, কোনটার মান দিয়েছে 88,274, বলেছে শহরের বর্তমান জনসংখ্যা 88,274, বর্তমান মানে আগের নয়, এখনকার, মানে মারা যাওয়ার পর, চলে যাওয়ার পর এটা আছে। তার মানে এই 19x23 এর ভ্যালুটা হচ্ছে 88,274। আমাকে জানতে চেয়েছে প্রাথমিকভাবে শহরের মোট জনসংখ্যা, মানে 500-র ভ্যালুটা আমার কাছে জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে, 500-র ভ্যালুটা আমার কাছে জানতে চেয়েছে।
এবার একটা জিনিস দেখো, ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কি হবে না, ডাইরেক্ট কাটবো, এখানে 23 দিয়ে কেটে দেবো। আমি জানি এর ক্যালকুলেশন করিয়েছি তাই মনে আছে, এটা করে দেখাচ্ছি না। 4646 হবে। যখন এখানে 19 দিয়ে কাটবে, 19 2 38, 8 0 202 হবে। মানে আমার ক্যালকুলেশনে কি দাঁড়াচ্ছে 500 ইন্টু 202। মানে আমি যখন এটা ক্যালকুলেশন করব তখন আলটিমেট আমার কি হবে, লাস্টে 3টে শূন্য আসবে, কারণ এখানে দুটো শূন্য আছে আর 5 আর 2, এখানে যদি 10 করা হয় লাস্টে 3টে শূন্য থাকবে, সেটাই আমার অ্যান্সার হবে। লাস্টে 3টে শূন্য দেখো, এর নেই, শুধুমাত্র এর আছে, তার মানে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? আমি ক্যালকুলেশন করলাম সিম্পল, 19 ইন্টু 23 এলো, আমি এটা মানে গুণ করলাম না, একটাই কারণ, গুণ করলে ব্যাপারটা কি হবে, আবার এখানে এসে কাটাকুটি করতে হবে। তো আমি এটা এইভাবেই রেখে দিলাম, 19 ইন্টু 23 আগের মানে প্রাথমিক জনসংখ্যা, ওটার মানে 88,274, কাটাকুটি করলাম 23 দিয়ে, 4646 এলো, 19 দিয়ে কাটলাম 202 এলো। 500 মান বার করতে বলেছে, তো আমি পুরো গুণটা করার প্রয়োজন নেই, এখানে লাস্টে দুটো শূন্য তো হবেই, আর 5 দুগুণে 10, লাস্টের 3টে শূন্য কনফার্ম, লাস্টের 3টে শূন্য একটাতেই দেখতে পাচ্ছি, তো এখানে আমার বি হয়ে গেল রাইট আনসার। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যদি তোমরা বলবে যে স্যার এটা ক্যালকুলেশন তো আপনি ফটাফট করে এখানে করে দিলেন, আগে থেকে করে রেখেছিলেন, আমি কি বলছি এখানে ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না। এইবার যে কনসেপ্টটা শেখাচ্ছি সেটা মাথায় রাখো, এখানে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন হবে না স্যার। কেন স্যার প্রয়োজন হবে না কেন? দেখো আমার এখানে 500 ভ্যালু বার করতে দিয়েছে, কি বার করতে দিয়েছে 500 ভ্যালু, মানে পয়েন্টে তো আসবে না অ্যান্সার, আমার পয়েন্টে তো নেই, এটুকু আমি কনফার্ম, তো যেটা যাবে পুরোপুরি যাবে। এবার একটা কথা বলো আমাকে, 500 মান যদি বার করতে দেয়, আমি এই যে যতগুলো আমার অপশন আছে, অপশনগুলোকে আমি ঠিক করে লিখে দিচ্ছি বা মুছে দিচ্ছি, যতগুলো আমার অপশন আছে কোথাও না কোথাও 5-এর মাল্টিপল হবে। এবার 5-এর যদি এখানে মাল্টিপল হয়, প্রথমে একটা জিনিস ভেবে দেখো, 5-এর দেখো এই দুটো শূন্য সবার কেটে দাও, সবার দুটো করে শূন্য কেটে দাও, উড়ি দাও, দুটো শূন্য আমার প্রয়োজন নেই, কেটে দিলাম, ঠিক আছে। এবার 5-এর যে মাল্টিপল, স্যার লাস্টের ডিজিট সবসময় 5-এর মাল্টিপলে কি থাকবে, শূন্য না হলে 5, গুণ করে দেখে নাও, 5 1 5, লাস্টে 5, 5 2 10, লাস্টে শূন্য, 5 3 15, লাস্টে 5, 5 4 20, লাস্টে শূন্য, মানে লাস্টের ডিজিট 5-এর যারা বিভাজ্য হবে শূন্য অথবা 5 থাকবে। তো অপশনের দিকে তাকাও, শূন্য অথবা 5 যার অপশনে থাকবে সেটাই উত্তর হবে। স্যার এখানে 6 আছে লাস্টে, তার মানে এটা অ্যান্সার হবে না। স্যার এখানে 8 আছে লাস্টে, তার মানে এটা অ্যান্সার হবে না। স্যার এখানে শূন্য আছে, হ্যাঁ এটা হতে পারে। স্যার এখানে 5 আছে, হ্যাঁ এটাও হতে পারে। এই দুটোর মধ্যে একটা, এবার তো কনফিউশনে পড়ে যাবে, স্যার দুটোর মধ্যে দিলে তোমাকে ক্যালকুলেশন করতে হবে না। কোশ্চেনটা পড়ো, দেখো আমার এখানে বর্তমান যে জনসংখ্যা 88,274, এটা কি বর্তমান জনসংখ্যা, মানে কমে যাওয়ার পর শহর ছেড়ে পালিয়ে গেছে, আতঙ্কে মারা গেছে, এই মারা যাওয়া চলে যাওয়া এসবের পর আমার এটা আছে, তাহলে নিশ্চয়ই, তাহলে এটা বর্তমান জনসংখ্যা, সরি ভুল বলছি, হ্যাঁ এটা আবার বর্তমান জনসংখ্যা, তাহলে এর আগে নিশ্চয়ই এর থেকে বেশি থাকবে, মানে মারা যাওয়ার পর চলে যাওয়ার পর এই জনসংখ্যাটা আছে, এর আগে এখানে চেয়েছে কি প্রাথমিকভাবে শহরের মোট জনসংখ্যা, মানে আগে কত ছিল, নিশ্চয়ই এর থেকে বেশি থাকবে। তাহলে এর থেকে যদি বেশি আছে তো 88,274 থেকে বেশি, কিন্তু এখানে কি 84,500, তো অটোমেটিক এই অপশনটা কেটে যাবে, কারণ কি এটা তো 88,000-এরও কম, আগে হলে যখন কেউ মারা যায়নি, কেউ পালিয়ে যায়নি, তাহলে নিশ্চয়ই এর থেকে বেশি ছিল, এর থেকে কম হতে পারে না, তো অটোমেটিক ডি অপশনটা কেটে যাবে, মানে বি অপশন আমি আরামসে টিক মারতে পারি। বোঝা গেল? আমি তোমাদের এই কনসেপ্টগুলো শেখানোর জন্য এই ম্যাথগুলো রেখেছি, যেখানে ক্যালকুলেশনের প্রয়োজনই হবে না। এই এত বড় ক্যালকুলেশন কেন করতে যাবে, 5-এর মাল্টিপল একটা দেখতে পাচ্ছি বি, আর ডি তো হবেই না কোনোভাবে। ঠিক আছে, চলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, হ্যাঁ যদি ভালো লাগে ক্লাসগুলো, ইন্সপায়ার হবো। হ্যাঁ আমি বারবার একটাই কথা বলছি, কারণ মনে হয় আমি একাই বকে যাচ্ছি এখানে। চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা একটা ব্যাপার, এখানে একটা ভুল হয়েছিল, এখানে এই যে কাটাকুটি যদি করো, এটা 23 দিয়ে কাটলে, মানে প্রথমে আমি 19 দিয়ে কেটেছি, 19 দিয়ে কেটে 4 6 এসছে, 23 দিয়ে কাটার পরে 202 এসছে, এটা 23 দিয়ে কাটার পর, আমি ভুল করে 19 দিয়ে কাটার পর বলেছি, সরি। আর যদিও ক্যালকুলেশনের প্রয়োজন নেই, তোমাদের দেখিয়ে দিলাম। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 5% হারে বাড়ছে। শহরের বর্তমান জনসংখ্যা যদি এত হয়, 1 বছর আগে শহরের জনসংখ্যা কত ছিল?
দেখো 5% হারে বাড়ছে, এর মানে হচ্ছে 1/20, মানে 20 থেকে বাড়ছে বলেছে তো, তাহলে 20 থেকে 21 হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান জনসংখ্যা 21, আর এটা মানেই বলে দিয়েছে এটা, তার মানে 21 সমান আমি লিখতে পারি 1,85,220। কিসের মান জানতে চেয়েছে না, শহরের আগে কত জনসংখ্যা ছিল, আগে কত ছিল 20 রেশিও, তাহলে 20 রেশিওর ভ্যালু আমাকে বার করতে হবে। সিম্পল, দেখো এখানে 21 দিয়ে কাটাকুটি করতে হবে, তো কিছু করার নেই, করতে হবে। আমি 7 দিয়ে যাবে এটা, আচ্ছা ছেড়ে দাও, ডাইরেক্ট কাটবো। মানে আমার দাঁড়াচ্ছে কি 185,220 বাই 21 ইন্টু 20, 7 2 14, চলো 7 দিয়ে কাটি। দেখো 7 3 21, 7 2 14, 4 45, 7 6 42, 3 4 5 32, 7 4 28, 7 4 28, 7 6 42, তার মানে এটা আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে তো 6 2 8 4 12 6 18, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 8 24, 3 8 24, 5 6 3 8 24, 3 2 6। তো এবারে গুণ করে দাও, সিম্পল। দেখো লাস্টে দুটো শূন্য তো কনফার্ম, দুটো শূন্য কার আছে, তারপরে তো আর শূন্য যাবেও না, ঠিক আছে, মানে এটা হবে না, লাস্টে দুটো শূন্যই হবে। আচ্ছা 2 2 4, মানে লাস্টে 400 হবে, 400 একটাতেই আছে সি, তবু গুণ করে দেখে নেবো, লাস্টে দুটো শূন্য লিখে দাও, 2 দিয়ে গুণ করো, 2 2 4, 8 2 16, 6 হাতে 8 2 16 টাকে 17, 176,400। যদি এত কিছু করার প্রয়োজন নেই, আবারও বলছি কি করবে, লাস্টে দুটো শূন্য দেখতে পাচ্ছি, আর এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 2 4, লাস্টে 400 কনফার্ম। তো লাস্টে 400 কনফার্ম বলতে এই একটাতেই আছে, বাকিগুলোতে আছে কি, এগুলো এমনি কেটে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, অঞ্জু যদি হিন্দিতে 80-র মধ্যে 68 নাম্বার পায়, গণিতে 60-এর মধ্যে 46, বিজ্ঞানে 90-এর মধ্যে 74 এবং ইংরেজিতে 45-এর মধ্যে 35 নাম্বার পেয়ে থাকে, তাহলে অঞ্জু কোন বিষয়ে সর্বোচ্চ শতাংশ নাম্বার পেয়েছে। দেখো এখানে আমি প্রথমে লিখে নেবো কিসে কি পেয়েছে, আগে বাদ দাও কিসে কি পেয়েছে বাদ দাও, আগে আমি দেখে নেবো কার মধ্যে কত। 80-র মধ্যে 68, একটা পেয়েছে 80-র মধ্যে 68, তারপরে পেয়েছে গণিতে 60-এর মধ্যে 46, তো 60-এর মধ্যে 46, বিজ্ঞানে 90-এর মধ্যে 74, 90-এর মধ্যে 74, ইংরেজিতে 45-এর মধ্যে 35, 45-এর মধ্যে 35। ডেটা না ঠিক লিখলে কিন্তু সব ভুলে যাবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কবে কি কোন বিষয়ে কি পেয়েছে পরে দেখছি আমি। এই ধরনের যখন কোশ্চেন দেবে না, পাতি কথা বলতে ছোটর থেকে বড় সাজাও কি বড়র থেকে ছোট সাজাও, এই হচ্ছে নিয়ম। বলছে অঞ্জু কোন বিষয়ে সর্বোচ্চ শতাংশ নাম্বার পেয়েছে, আমি কি করে বুঝবো কোন বিষয়ে সর্বোচ্চ শতাংশ নাম্বার পেয়েছে, কারণ শব্দ সমান দেখতে বোঝা পসিবলই নয়। দেখ দেখো আমি এখানে ছোটর থেকে বড় সাজিয়ে নেবো, কি করব, ছোটর থেকে বড় সাজিয়ে নেবো, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এবার একটা একটাকে ধরে কাজ হবে, মানে দুটো দুটোকে নিয়ে কাজ হবে, যে জিতবে তাকে রাখবো, যে হেরে যাবে তাকে বাদ দিয়ে দেবো। মানে কিরকম হবে, আমি আগে দেখে নেবো যে কোন জিনিসটা, আমি এই দুটোর মধ্যে লড়াই হবে, এই দুটোর মধ্যে লড়াই হবে, দেখবো যে কে জেতে। কি করে লড়াই হবে না, এখানে লেখো 68/80, আর এখানে লেখো 46/60, এর মধ্যে কে বড়, কারণ আমাকে সব থেকে বড়টাই চাই, যে বিষয়ে সর্বোচ্চ শতাংশ নাম্বার, মানে সব থেকে বড়টা আমাকে বার করতে দিয়েছে, তো এর মধ্যে কে বড়। দেখো প্রথমে একটা নিয়ম বলে রাখি, আমাদের এখানে বড় ছোট নিয়ম বার করতে গেলে যেটা প্রথমে দেখতে হয় সেটা হচ্ছে হরগুলো। যদি আমার হর সমান থাকে, ধরো একটা জিনিস আছে 2/5, আর জায়গায় আছে 7/5, বোঝা গেল, এক জায়গায় আছে 3/8, এক জায়গায় আছে 2/3। আচ্ছা বলো তো এটার মধ্যে কে বড়, এই ওপরের মধ্যে কে বড়, আমার বলা খুব সোজা স্যার 7/5। কেন, কারণ এখানে হর দুটো সমান আছে, যখন আমার হর সমান থাকবে তখন আমি লব দেখে, নিউমেরিটাল লব দেখে বিচার করতে পারবো কোন ভগ্নাংশটা বড়। এখানে হরটা সমান, তাই আমি 2-এর থেকে 7 বড়, এই ভগ্নাংশটা বড় আমি ঘোষণা করে দিলাম। কিন্তু এখানে দেখো হরটা কি সমান আছে, সমান নেই, তার মানে এখানে আমি জানি না কোন ভগ্নাংশটা বড়, আমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে। তাহলে আমার কোথাও না কোথাও টার্গেট একটাই, যে আমাকে হরটাকে সমান করতে হবে। কি করতে হবে, হরটাকে সমান করতে হবে। ঠিক আছে, চলো হরটাকে সমান করার উদ্দেশ্যে লেগে পড়ো।
দেখো হর যদি সমান করতে হয় অ্যাকচুয়ালি আমাকে লসাগু নিতে হয়। এই 80 আর 60 লসাগু নিতে হবে। কি লসাগু নেবো? লসাগু নেওয়ার সিএম তোমাদের শিখিয়ে দিচ্ছি। এই 0 0 বাদ দাও। অনেকে 8 আর 6 লসাগু করবে, তো এইভাবেও করা যায়। 2 4 8 2 3 6, 2 4 আর 8 3 24, মানে এখানে 240 হয়ে যাবে লসাগু। যদি বুঝতে না পারো, যদি মুখে মুখে করতে চাও, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, এরকম শেখাই না। দেখো আমি এখানে 60 এর নামটা বলবো। 60 এর নামটা সোজা, মানে 6 এর নাম তার মতনই। 60 একে 8, 60 দুগুণে 120। 120 কি 80 দিয়ে ভাগ যায়? যায় না, মানে 120 হবে না। 60 3 180, 180 কি 80 দিয়ে ভাগ যায়? 8 দিয়ে ভাগ যায় কি 180? 18 কি ভাগ যায়? যায় না, তার মানে 80 দিয়েও ভাগ যাবে না। 60 4 240, 240 কি 80 দিয়ে ভাগ যায়? হ্যাঁ স্যার যায়। 8 3 24 বা 80 3 240, তো আমার এখানে 240 হয়ে যাবে লসাগু। এইভাবে মনে মনে করতে হয়। এগুলো খাতা পেন দিয়ে করো না, ডাইরেক্ট হলো না এটা লসাগু। এটা কি করে লসাগু করে? লসাগু করার নিয়মই হচ্ছে এটা, যে তুমি এখান থেকে বলো মানে সব থেকে ছোট যে সংখ্যাটা, সব থেকে ছোট যে সংখ্যাটা, এরপরও 80 দিয়ে অনেক কিছু মিলবে, 60 দিয়ে অনেক কিছু মিলবে, সেগুলো নেবো না। কিন্তু 60 4 240, এর পরে কি আছে আমার জানার দরকার নেই। 60 4 240, আর এখানেও 240 করা যাবে, মানে এখানে 4 গুণ করবো আর এখানে 3 গুণ করব। তাহলে দেখো এটাও 240, এটাও 240। বোঝা গেল? বোঝা গেল? এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো এখানে 3 গুণ করা মানে, আমি তোমাদের বোঝাচ্ছি বলে সময় লাগছে, পরীক্ষায় তো সময় লাগবে না, চিন্তা নেই। এখানে 3 গুণ করা মানে এখানেও 3 গুণ করব, এখানে 4 গুণ করা মানে এখানেও 4 গুণ করব। হর আমার সমান আছে, তাই আমি হর নিয়ে বেফিকার, কোনো চিন্তা করব না। এখানে এটা গুণ করে কত এলো স্যার? 3 8 24 4 হাতের 2 318 19 20, এটা স্যার 204 এসছে। এটা কত এসেছে? 4 6 24 4 হাত থেকে 2 4 4 16 17 18 184 এসছে। এবার তোমরা বলো 204 বড় না 184 বড়? স্যার 204 বড়, তার মানে এটা খেলা থেকে বাদ, মানে এ আউট, এ আউট। বোঝা গেল? এখানে এ জিতে গেল, ঠিক আছে, একে জিতিয়ে রাখো। এরপরে ক্যালকুলেশন দেখো, এবারে এই দুটোকে নিয়ে হবে, এই দুটোকে নিয়ে 74/90 আর 35/45। আমার এখানে হরটাকে সমান করতে হবে, তো হরকে সমান করতে গেলে কি করতে হবে? দেখো সেম প্রসেস, 45 1 45, 45 দুগুণে 90, এখানেও 90 আছে, তার মানে এইটাকে কিছু করতে হবে না। একে 2 দিয়ে গুণ করে দাও, এখানে 2 দিয়ে গুণ মানে এটাও 2 দিয়ে গুণ। এবার দেখো এইটা থেকে কত আসছে? 70। অত আমার সমান, হাত দেবো না, উপরে কি আসছে? 70, আর এখানে কত আছে? 74। তো বলো কে বড়, 70 না 74? স্যার 74 বড়, মানে এ খেলা থেকে আউট। 35/45 খেলা থেকে আউট, তার মানে এ জিতে গেল এখানে। এবার এই দুটোর মধ্যে লড়াই হবে, চলো লড়াই লাগিয়ে দাও এই দুটোর মধ্যে। 68/80 আর এখানে 74/90। যদি এদের মধ্যে লড়াই লাগানো হয় তাহলে আমাকে আবার হরটাকে সমান করতে হবে, আর হর যদি সমান করতে হয় লসাগু নিতে হবে। বুঝতে পারছি? এখানে 720 আসবে, 9 8 72 তো যায় না, 8 আর 9 ভাবো, 8 আর 9 তো লসাগু যায় না, গুণ করে দাও 720। তো 720 জন্য এটাকে 9 দিয়ে গুণ করো, এটাকে 8 দিয়ে গুণ করো, ঠিক আছে? তো এটাকে 9 দিয়ে গুণ মানে এটাকেও 9 দিয়ে গুণ, এটাকে 8 দিয়ে গুণ মানে এটাকেও 8 দিয়ে গুণ। তো এটাকে এবার হর আমার সমান আছে, চিন্তা করবো না, আমি লবটা গুণ করবো। 9 8 72 2, 8 থেকে 7, 6 9 54, 54 আর 7 61, তাই তো? 54 আর 7 61। এখানে এটা গুণ করো, 4 8 32 2, হাতে 3, 7 8 56, 57 58 59। আচ্ছা এখানে কে বড়? এবার বলো কে বড়? এখানে 592 আছে, এখানে 612 আছে, কে বড়? স্যার এ তো আবার আউট হয়ে গেল খেলা থেকে, তাহলে কে জিতলো? 68/80, মানে উইনার কে? 68/80। এবার 68/80 কিসে পেয়েছিল? 68/80 হিন্দিতে পেয়েছিল, হিন্দিতে। তাহলে আমার কি আনসার হয়ে যাবে? হিন্দি ইজ দ্য রাইট আনসার, হিন্দি ইজ দ্য রাইট আনসার, অপশন বি ইজ দ্য রাইট আনসার। বলো, এক একটা কনসেপ্ট তোমাদের বোঝাচ্ছি, এই প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু তোমাদের প্রত্যেকটা ম্যাথে কাজে লাগবে। এরপরে প্রফিট লস যখন শুরু হবে না, ভেবো না এইগুলো লাগবে না, প্রফিট লসও কিন্তু এই প্রত্যেকটা কনসেপ্ট কাজে লাগবে। তাই খাতা পেন নিয়ে বসে প্র্যাকটিস করবে, দারুণ দারুণ কোশ্চেন আছে, প্রত্যেকটা ভালো ভালো প্রশ্ন, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখছি। তোমরা প্রত্যেকটা কোশ্চেনকে খুব ভালো করে প্র্যাকটিস করো। আমরা এই যা যা পড়লাম আজকে এগুলো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে। আর একটা কথা, তোমরা যদি কেউ মনে করো যে একটা ফাউন্ডেশন ব্যাচ নিতে চাইছো, রেলের সমস্ত এক্সাম একটা ব্যাচে কমপ্লিট করতে চাইছো, আলাদা আলাদা করে কোনো ব্যাচ নিতে চাইছো না, তাহলে আমাদের এই যে অর্জুন ব্যাচ আছে, এর থেকে এই পুরো পশ্চিমবঙ্গের মধ্যে এর থেকে বড় ব্যাচ আমার মনে হয় না আর কোনো ব্যাচ আছে
যেখানে রেলের সমস্ত প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা চ্যাপ্টার, এনসিইআরটি বলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো, A to Z চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় পড়ানো হচ্ছে। এর বাইরে কোথাও কোনোদিন কোনো ব্যাচ নেওয়ার প্রয়োজন হবে না এই অর্জুন ব্যাচের বাইরে। এখনো পর্যন্ত অফার আছে 1499, এরপর কিন্তু এই প্রাইস থাকবে না, এটুকু শিওর থাকো। সপ্তাহে 5 দিন ক্লাস হয়, সপ্তাহে 5 দিন ক্লাস হয়, প্রত্যেকটা সাবজেক্ট এখানে পড়ানো হবে। তোমরা যে কোনো এক্সাম দাও, গ্রুপ ডি, এনটিপিসি, এলপি, কুছ ভি এক্সাম দাও, আমরা শুধু রেল পড়াই তোমরা জানো, তো যে কোনো এক্সাম দাও তোমাদের এর বাইরে আর কোনো ব্যাচ নেওয়ার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, 2025-26-এর মারাত্মক ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ। আচ্ছা, আরেকটা ভিওডি ব্যাচ আছে, ওই ব্যাচটায় তোমরা জয়েন হতে পারো যদি মনে করো একদমই একসঙ্গে সমস্ত ভিডিও চাইছি, একবারে সম্পূর্ণ ভিডিও নিয়ে নেবো, তো ওইটা ব্যাচ যুক্ত হতে পারো। ওটার আই থিঙ্ক 799 টাকার মতো প্রাইস আছে, ওটা টোটাল ভিডিও একসঙ্গে আপলোড করা আছে, ওটাও তোমরা নিতে পারো। ঠিক আছে, এছাড়া এই যে বইটা আছে আমরা বার করেছি এক্সাম গ্র্যাভিটির পক্ষ থেকে, প্রাইস আছে 666 টাকা। 2016 থেকে 2022-এর প্রচুর প্রশ্নের বই, মোটা বই, একদম সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ বিগত বছরের সমস্ত প্রশ্ন আছে। ম্যাথামেটিক্স, এটা 2022-এর ম্যাথামেটিক্স, 22-এ শুধু গ্রুপ ডি, এনটিপিসি, সিবিডিটি হয়েছিল, তার দাম 395, এটার দাম 666 টাকা। এই বইটার সম্পূর্ণ সলিউশন করানো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে, তো তুই অবশ্যই দেখো ব্যাচ নিতে চাও নিতে পারো। আমি নিজে এই বইটার পুরো সলিউশন করাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত এই বইটাকে আমরা শেষ করব। এছাড়া জেনারেল নলেজের প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ বই রয়েছে আমাদের কাছে, বা জেনারেল সায়েন্সের বই রয়েছে। রিজনিং নেই, বারবার রিজনিং এর কথা জিজ্ঞাসা করো, রিজনিং নেই, সায়েন্স, ম্যাথ আর জিকে, এই 3টে বই আমাদের কাছে আছে। জেনারেল সায়েন্সের পুরো 2016 থেকে 22-এর চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট তৈরি করা আছে বই, যদি কেউ চাও অতি অবশ্যই নিতে পারো। নেওয়ার জন্য সিম্পল এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করো, এটার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, বা প্লে স্টোরে গেলেও পেয়ে যাবে। ওখান থেকে গিয়ে পেড কোর্সে যাও, পেড কোর্সে গিয়ে তোমরা যে কোনো ব্যাচ নিতে পারো। আর যদি বই নিতে চাও বুক সেকশনে যাবে, যদি পিডিএফ পড়তে, পিডিএফ প্রিন্টেবল নয়, পিডিএফ পড়তে পারবে, সেগুলোর দাম খুব কম, এই বইগুলোর পুরো পিডিএফ দেওয়া আছে, সেগুলোর 250 টাকা 260 টাকা করে দাম আছে, ওখান থেকে ডাইরেক্ট গিয়ে তোমরা পিডিএফ নিতে পারো স্টাডি মেটেরিয়াল থেকে। আর যদি এত ঝামেলা না চাও, সিম্পল এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে সিম্পল তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে, তোমাদেরকে কিউআর কোড পাঠানো হবে, কিউআর কোডে একটা পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, বই নিতে চাইলে অ্যাড্রেসের ফরম্যাট পাঠিয়ে দেবো, ফিল আপ করে জমা দেবে, ওই অ্যাড্রেস অনুযায়ী আমরা হোম ডেলিভারি করে দেবো। ঠিক আছে, আর যদি কোর্স নিতে চাও 2 মিনিটের মধ্যে কোর্সে অ্যাড করে দেবো। ঠিক আছে, শুধু এই নাম্বারে একটা কল বা হোয়াটসঅ্যাপ করবে, সলিউশন সবকিছুর পেয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত থাকতে ভুলবে না, টেলিগ্রাম গ্রুপে সমস্ত তোমাদের তথ্য দেওয়া হবে। আর রেলের যা কিছু নোটিফিকেশন আছে আমি তোমাদের এখানে সহজ সরল ভাষায়, একদম বাংলা ভাষায় বুঝিয়ে দেবো। ওকে, যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো। ওকে, চলো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, বাই।